Hello students, welcome to my channel PSC by PK. এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস 8-এর NMMS পরীক্ষার প্রিপারেশনের জন্য ভিডিও দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে 9, 10, 11, 12 এই ক্লাসের উপযোগী ভিডিও দেওয়া হয়ে থাকে। 8 PM ফিজিক্স এই যে সেগমেন্টটা, এটা 11-12 ছেলে মেয়েদের ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন রাত 8টার সময় একটি করে ভিডিও আপলোড হয়। তাই বলবো, যারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছো, নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমার কাজে লাগবে। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অতি অবশ্যই শেয়ার করবে। আর এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট টু মি। আমার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সেই থাকবে। সেই সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা হলো, যে আলোচনাটা ভিডিওয় তোমরা শুনতে পাচ্ছ, সেই সংক্রান্ত প্রশ্নাবলী ডেসক্রিপশান বক্সেই থাকবে। সেখান থেকে তুমি তোমার অগ্রগতি দেনান দেয়ার যাচ করতে পারবে। স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো শুরু করা যাক। আজ আমাদের আলোচনার বিষয় গতীয় রাশি সমূহ। এর আগের ভিডিওতে আমরা স্থিতি গতি ধারণা দিয়েছি, সেটা আপেক্ষিক পরম নয় কেন তার ব্যাখ্যা করেছি এবং নির্দেশতন্ত্র সম্পর্কে বুঝেছি। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু গতীয় রাশি সমূহ, অর্থাৎ গতিশীল বস্তু সংক্রান্ত আলোচনা হবে। গতীয় রাশি বলতে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো কি কি না, একদম প্রথমে হলো অতিক্রান্ত দূরত্ব, আর তার সঙ্গে রিলেটেড হলো সরণ। কেন রিলেটেড এখনই বুঝতে পারবে। অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায়? যদি আমার কাছে একটা গতিশীল বস্তু থাকে, যদি মনে করি এই মুহূর্তে তার অবস্থান এ বিন্দুতে, কিছুক্ষণ পরে সে অতি অবশ্যই এ বিন্দুতে থাকবে না, তার কারণ সে গতিশীল বস্তু। অর্থাৎ তাকে আমি অন্য কোনো বিন্দুতে পর মুহূর্তে দেখতে পাবো। তাহলে এ থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত বি সে যে যাবে, তার একটা গতিপথ থাকবে। ইট মে বি স্ট্রেট লাইন, ইট মে বি এ কার্ভ লাইন, ইট মে বি আ জিগজ্যাগ লাইন, বাট দেয়ার মাস্ট বি আ সার্টেন পাথ অফ মোশন। গতির একটা নির্দিষ্ট পথ থাকবে। সেই যে পথটা, সেই পথের দৈর্ঘ্য হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায় না, গতিশীল বস্তু প্রকৃতপক্ষে যে পথে চলে সেই পথের দৈর্ঘ্যকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। একে আমরা জেনারেলি ছোট হাতে বি অক্ষর দিয়ে প্রকাশ করি। এছাড়াও এক্স দিয়েও প্রকাশ করা যেতে পারে, আরও অন্য যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যেতে পারে। জেনারেলি ডি দিয়ে প্রকাশ করা হয়। একে বলা হয় ডিস্ট্যান্স। এর একক কি হবে? যেহেতু দৈর্ঘ্য, তাই সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, এফপিএস এ ফুট। এর মাত্রা হবে এল, তার কারণ দৈর্ঘ্য একটি মৌলিক রাশি যার মাত্রা আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি। এবারে সরণ কি? সরণ কেনই বা দূরত্বের সঙ্গে রিলেটেড, তার কাছাকাছি। এই যে গতিশীল বস্তুটা, আমি এখানে তিনটে পথ এঁকেছি, দেখো, একটা স্ট্রেট লাইন, একটা কার্ভ লাইন, একটা জিগজ্যাগ মোশনাল পাথ। কিন্তু তিনটে পথেরই একদম শেষটা একই, প্রথমটাও একই। এ থেকে যাত্রা শুরু করে কোনাটা বি বিন্দুতে গিয়েছে। যদি এখানে আরো অনেক রকম পথ আমি আঁকতে পারতাম, যদি আমি আঁকতাম আরো কিছু পথ, যেভাবে ইচ্ছা আমি আরো অনেকগুলো পথ আঁকতে পারি। যেভাবে ইচ্ছা আমি পথ আঁকি না কেন, আলটিমেটলি কিন্তু এ থেকে বি, এই যে সরল রেখাটা টেনেছিলাম, এই সরলরৈখিক দূরত্ব মেপেও কিন্তু আমার কাছে বলার একটা উপায় আছে যে এ এবং বির মধ্যে দূরত্ব কত, ঠিক কিনা? সরল রেখায় মেপেও তো বলা সম্ভব এ থেকে বির দূরত্ব কত। যখন আমি সরল রেখা বরাবর কেবলমাত্র প্রথম বিন্দু এবং শেষ বিন্দুকে লক্ষ্য রেখে বলবো যে একটা বস্তু কতটা সরে গেছে, তখনই তার নাম দেব আমরা সরণ।
ইংরেজিতে যাকে বলছে ডিসপ্লেসমেন্ট, তাকে আমরা ছোট হাতের এস অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি ইন জেনারেল। এবং আমি যখনই একটা স্ট্রেট লাইন টানছি, প্রথম আর শেষ বিন্দুটাকে মাথায় রেখে মাঝখানে প্রকৃতপক্ষে কণাটাই কোথায় আছে দ্যাটস ইমমেটেরিয়াল। কণাটাকে যে এই পথে চলতে হবে তারও কোনো বিধিনিষেধ নেই, কণা যেভাবে ইচ্ছা চলুক না কেন, আমি কেবলমাত্র তার প্রথম এবং শেষ বিন্দুটা জেনে নিয়ে প্রথম থেকে শেষ বিন্দুর দিকে একটা সরলরেখা টেনে আমি তার সরে যাওয়ার পরিমাণকে বোঝাতে পারি, একে বলবো সরণ। আর যখনই আমি স্ট্রেট লাইন টানছি তখন দেখো একটা পার্টিকুলার ডিরেকশন চলে আসছে এ থেকে বির দিকে, তার মানে সরণের একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, সেই জন্য সরণ একটি ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভেক্টর রাশি নয়, সেটা স্কেলার রাশি, তার কেবলমাত্র মান আছে, সেটা কেবলমাত্র বোঝায় গতিপথের দৈর্ঘ্য। কিন্তু সরণ তার মানের সঙ্গে সঙ্গে দিক আছে, তার কারণ সরণের ক্ষেত্রে প্রথম এবং শেষ বিন্দুটা ইম্পর্টেন্ট, শেষ বিন্দুটা কোথায় তার উপর ডিপেন্ড করবে সরণ কোন দিকে হবে। এই জন্য সরণ একটি ভেক্টর রাশি। সরণও যেহেতু আলটিমেটলি একটা দৈর্ঘ্য, তাই তারও একক সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, এফপিএস এ ফুট, তারও মাত্রা এলইউ। ওকে, বোঝা গেল? এইবার দেখো একটা দারুণ কথা আমরা আলোচনা করব। ধরে নাও যে তুমি একটা ঘড়ি দেখছো, ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছে, তুমি 12 দাগ থেকে ঘড়ির কাঁটার অগ্রভাগটাকে লক্ষ্য করে যাচ্ছ, সে টিকটিক করে চলতে 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 এইভাবে সরছে, বৃত্তাকারে ঘুরছে, 6 এলো, 7, 8, 9, 10 করতে করতে 11 হয়ে আবার ঠিক 12তে ফিরে গেল। যে মুহূর্তে ঠিক 12 ঘরে আবার ফিরে গেল, ওই মুহূর্তে তোমাকে যদি বলি ঘড়ির কাঁটার অগ্রবিন্দুর সরণ কত, তুমি কি উত্তর দেবে? তুমি তো দেখতে পাচ্ছ যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানে ফিরে এসছে। যে মুহূর্তে আমি জানতে চাইছি কতটা সরে গেল, সেই মুহূর্তে প্রথম বিন্দু যা শেষ বিন্দু তাই, তার মানে গতির অন্তিম বিন্দু এবং প্রথম বিন্দুর মধ্যে কোনো দূরত্ব নেই, অর্থাৎ এক্ষেত্রে সরণ শূন্য। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলতো ঘড়ির কাঁটার অগ্রবিন্দু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, সেটা কি শূন্য? উত্তর না। এই 12 থেকে আবার 12 ফেরার মাঝখানে ঘড়ির কাঁটাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 করে এই 12 পর্যন্ত যাওয়ার জন্য একটা বৃত্তাকার পথ অতিক্রম করেছে। সেই বৃত্তের পরিধি হলো অ্যাকচুয়াল গতিপথ। তাহলে এই বৃত্তের পরিধি যতটা লম্বা, যতটা বড়, সেটাই হলো ঘড়ির কাঁটার অগ্রভাগ দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হতে পারে না। ডিসপ্লেসমেন্ট ক্যান বিকাম 0, সরণ 0 হতে পারে, বাট ডিস্টেন্স ক্যান নেভার বি ইকুয়াল টু 0, কখনোই 0 হতে পারে না। এটা আর একটা পয়েন্ট ধরতে পেরেছো পয়েন্টটা, যে কেন সরণ 0 হতে পারে আর দূরত্ব 0 হতে পারে না। সরণ 0 হতে পারে যদি গতিপথের প্রথম আর শেষ বিন্দু মিলে যায়, কিন্তু দূরত্ব 0 হতে পারে না, তার কারণ গতিশীল বস্তু মাত্রেরই গতিপথ আছে, আর গতিপথের দৈর্ঘ্যটাই হলো তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। সরণ এবং দূরত্বের পার্থক্য ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য পার্থক্যটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একবার পড়ে নেবে যে এই দুটোর মধ্যে পার্থক্য কি। এবার দেখো তোমাকে আমি 3টে অপশন দিচ্ছি, সরণ লেস দ্যান দূরত্ব, সরণ ইকুয়াল টু দূরত্ব, আর সরণ গ্রেটার দ্যান দূরত্ব। এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমরা এখন বিচার করব। দেখো আমরা একবার ছবি আঁকি। একটা বস্তু মনে করে যাক এইভাবে চললো, এ থেকে বিতে গেল, সরণ হলো এবি পথের দৈর্ঘ্য,
এই বক্ররেখাটার দৈর্ঘ্য। যদি আমি কোনো মধ্যবর্তী বিন্দু নিই সি, এ সি বি, এই বক্রপথের দৈর্ঘ্য হলো অতিক্রান্ত দূরত্ব। সরণ এ থেকে বির মধ্যে সরলরৈখিক দূরত্ব। এখন আমরা জানি দুটো বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বই হলো সরলরেখা। এটা সরলরেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বই হলো সরলরেখা। তার মানে এই যে সরণ, যেহেতু সরলরেখা বরাবর মাপছি, তাহলে সবসময়ের জন্য সরণ দূরত্বের থেকে ছোট, কখনোই সরণ দূরত্বের থেকে বড় হতে পারে না। এইটা কি হতে পারে? সরণ এবং দূরত্ব সমান? বলছে হ্যাঁ, হতে পারে। কেমন হতো? যদি কণাটা এ থেকে বি তে সরলরেখা বরাবর চলতো, যদি সত্যি সত্যি সে সরলরেখা বরাবর হাঁটতো, আমাদের আগের ভিডিওতে পিঁপড়ের এক্সাম্পলটাই মনে করো, তাহলে তার অ্যাকচুয়াল গতিপথটা সরলরেখা, আবার সরণ মাপতে হলেও সরলরেখা, তাহলে আলটিমেটলি সরণ এবং দূরত্ব সমান। তার মানে বোঝা গেল সরণ দূরত্বের সঙ্গে সমান হতে পারে কিংবা তার থেকে ছোট হতে পারে। সো এস লেস দেন ইকুয়াল টু ডি, বাট কখনোই এস গ্রেটার দেন ডি এটা হতে পারে না। তাহলে এই হলো সরণ এবং দূরত্ব। এবারে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে। দ্রুতি এবং বেগ এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, একটু আগেই আমরা আলোচনা করলাম সরণ এবং দূরত্ব, সেই জন্য এখানেও দুটো জিনিস চলে আসছে, দ্রুতি এবং বেগ। দ্রুতি কি? দ্রুতি নামের মধ্যেই লুকিয়ে আছে যে দ্রুত অর্থাৎ কত জোরে যাচ্ছে। দ্রুতি হচ্ছে একক সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ যদি কোনো একটা কণা গতিশীল হয়, সে ডেফিনেটলি কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময়ে। সেখান থেকে যদি আমি গণনা করি যে 1 সেকেন্ডে কণাটি কত দূরত্ব যাচ্ছে, তখন আমরা তাকে বলবো দ্রুতি। অর্থাৎ দ্রুতি হলো দূরত্ব পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার হলো দ্রুতি। বেগ কি? একটু আগে আমরা স্মরণ করেছি, গতিশীল কণা কতটা সরে গেল সেটা বোঝাবার জন্য আমরা প্রথম এবং শেষ বিন্দু নিয়ে সরলরেখা টেনে তার সরণকে বুঝিয়েছিলাম। তো বেগ হচ্ছে একক সময়ে কণা দ্বারা অতিক্রান্ত সরণ, অর্থাৎ কণার সরণের হারকে আমরা বলে থাকি বেগ। অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি, তার নির্দিষ্ট দিক আছে, কিন্তু দ্রুতি কোনো ভেক্টর রাশি নয়, তার কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই। এখন আমি এদের একক নিয়ে ভাবি, তো আমরা দেখতে পাচ্ছি যে সরণের একক সেন্টিমিটার, দূরত্বের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড, দু জায়গাতেই। তাহলে সিজিএস পদ্ধতি অনুযায়ী দ্রুতির একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি করে ভাবলে এসআইতে মিটার পার সেকেন্ড, এফপিএস এ ফুট পার সেকেন্ড। মাত্রীয় সংকেত কি হবে? যেহেতু এগুলো দেখতে পাচ্ছি আমি দুটো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাই মাত্রীয় সংকেত হবে না। মাত্রীয় সংকেত হচ্ছে দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা, মানে এল বাই টি। তো বাই টি কে লিখছি টি টু দি পাওয়ার -1। তাহলে দ্রুতি ও বেগ উভয়েরই মাত্রীয় সংকেত এল টি টু দি পাওয়ার -1। এখন যদি আমাকে অঙ্ক করতে দেয়, দ্রুতি গণনা করো, বেগ গণনা করো, কি করে অঙ্ক করব আমি সেই জায়গাগুলোতে পরে আসছি। সরণ এবং দূরত্বের অঙ্কও করিনি আমি এখনো, আমি আগে থিওরি পোর্শনটা বলে নিই, তারপরে অঙ্কে আসছি। আচ্ছা, এবার দেখো এখানে একটা বিশেষ বিষয় আছে, সেটা কি না, দ্রুতি কখনোই তার আগে বলে নিই গড় দ্রুতি আর গড় বেগ। গড় দ্রুতি আলোচনাটা করে নেব। দেখো, গড় দ্রুতি কথাটা কখন আসবে না, যখন এক জাতীয়
কিন্তু ভিন্ন ভিন্ন মানের একাধিক কিছু আমরা পাই, তখন তার মানের একটা ধারণা করার জন্য আমরা গড় নির্ণয় করি। অ্যাজ ফর এক্সাম্পল, একজন ক্রিকেট ব্যাটসম্যান বিভিন্ন ইনিংসে বিভিন্ন রান করেন, তো তার একাধিক ইনিংসের রান দেখে তার সম্পর্কে ধারণা পাওয়া বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। যেমন ধরুন রবীন্দ্র জাদেজা পরপর টেস্ট ম্যাচে একটাই হাফ সেঞ্চুরি একটাই সেঞ্চুরি করে দিল, আর তাকে তার পাশাপাশি দেখা গেল শুভমান গিল একটাই 10 একটাই 12 করলো, তাহলে কি বোঝা যাবে যে শুভমান গিল ব্যাটসম্যান হিসেবে খারাপ আর রবীন্দ্র জাদেজা ব্যাটসম্যান হিসেবে ভালো? উত্তর হলো না। তার জন্য টোটাল যতগুলো ম্যাচ ওরা খেলেছে সেটার দিকে তাকানো দরকার। আমরা কি করি, প্রত্যেকটা ইনিংসের রানের গড় বার করি, যেখান থেকে ধারণা পেতে পারি যে কে ভালো ব্যাট করে আর কে তুলনামূলক কম ভালো ব্যাট করে। ঠিক তেমনি করে আমরা অন্য যে কোনো গাণিতিক বিষয় যেখানে সমজাতীয় রাশিগুলোর মানের বিভিন্নতা আছে, সেই মানের সম্পর্কে সঠিক ধারণা পেতে আমরা গড় নির্ণয় করি। গড়ের ধারণাটা এইরকম, যদি প্রত্যেকটা মান সমান হতো তাহলে কত হতো, যদি প্রত্যেকটা মান সমান হতো তাহলে কত হতো, সেটাই হচ্ছে গড়। অর্থাৎ যদি বলি যে আমি ধরো কোনো একটা কণার গড় দ্রুতি, আর বলতে কি বুঝবো না, বলছে যে গড় দ্রুতি বলতে এটাই বুঝবো যদি কণাটি সবসময় একই রকম জোরে চলতো তাহলে কত জোরে চলতো। ঠিক আছে, আমি ব্যাপারটা আরো ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে গড় দ্রুতি বোঝার আগে তোমাকে বুঝতে হবে সমদ্রুতি কি আর অসমদ্রুতি কি। সমদ্রুতি অসমদ্রুতি নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে। সমদ্রুতি মানে সমান দ্রুতি, অর্থাৎ যদি দেখা যায় কোনো কণা এমনভাবে চলছে যে সে প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ পথ অতিক্রম করছে, তখন আমরা বলবো তার দ্রুতি হলো সমদ্রুতি। আমি দেখলাম যে প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, তারপরে এক সেকেন্ডে সেবারও গেল 5 মিটার, তারপরে সেকেন্ডে গেল আবার 5 মিটার, তারপরে সেকেন্ডে গেল আবার 5 মিটার। তাহলে আমি বলবো কণাটা 5 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে চলছে এবং এই দ্রুতি সমদ্রুতি। কিন্তু কেমন হতো যদি এরকম হতো যে কণাটা প্রথম সেকেন্ডে গেছিল 6 মিটার, তারপরের সেকেন্ডে 4 মিটার, তারপরের সেকেন্ডে 8 মিটার, তারপরের সেকেন্ডে 2 মিটার, তাহলে আর কি বলতে পারবো ওর দ্রুতি সমদ্রুতি? পারবো না, কারণ শুধুমাত্র প্রথম সেকেন্ড বিবেচনা করলে ওর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড। এই দুটো সেকেন্ড একসঙ্গে নিলে ওর দ্রুতি দেখো 2 সেকেন্ডে 10 মিটার, তার মানে 10/2 5 মিটার পার সেকেন্ড। এই তিনটাকে একসঙ্গে নাও, দেখো এবারে 3 সেকেন্ডে 58 মিটার, তাহলে সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড। আর সবগুলোকে একসঙ্গে নাও, কত হচ্ছে দেখো মোট 20 মিটার 5 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে 4 মিটার, সরি 4 সেকেন্ডে 20 মিটার মানে 1 সেকেন্ডে 5 মিটার, তাহলে ওর দ্রুতি কত 5 মিটার পার সেকেন্ড। অথচ প্রথম সেকেন্ডে ওর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড, শেষ সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে এই উদাহরণে ওই গাড়িটার বা ওই কণাটার দ্রুতি প্রত্যেক সেকেন্ডে আলাদা আলাদা, তাই ওর দ্রুতি অসমদ্রুতি। এরকম ক্ষেত্রে সঠিক ধারণা পাওয়ার জন্য আমি কি করব, আমি গড় দ্রুতি নির্ণয় করব। কি করে করলাম, মোট দূরত্ব বার করলাম, মোট সময় বার করলাম, সেখান থেকে ক্যালকুলেট করলাম 1 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, এটা হলো গড় দ্রুতি। গড় বেগের ক্ষেত্রেও তাই, গড় বেগের ক্ষেত্রেও ঠিক একই রকম আমরা উপায় অবলম্বন করব। মোট গতিপথ দেখে নিয়ে প্রথম আর শেষ বিন্দু অনুযায়ী সরণ বার করে মোট সময় দিয়ে ভাগ করে আমরা গড় বেগ বার করব। অর্থাৎ যদি বেগ অসম হয় সেক্ষেত্রে আমরা গড় বেগ বার করব। এখন প্রশ্ন হলো
এই বেগ অসম হলে বুঝবো কি করে? দ্রুতি অসম তো সুন্দর বুঝতে পারছি, বেগ অসম মানে কি এরকমই কিছু হবে না অন্য কিছু হবে? উত্তর এরকম হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। অন্য কিছু ইন দ্য সেন্স, দেখো ঘড়ির কাঁটা যখন ঘোরে, তুমি যদি সেকেন্ডের কাঁটাকে ফলো করো তাহলে দেখবে 1 মিনিট সময়ে সেকেন্ডের কাঁটা ঠিক 1 পাক ঘুরছে, এবং 12 থেকে 1-এ যাওয়া যত দ্রুত, 1 থেকে 2 তেমন দ্রুত, 2 থেকে 3 তেমন দ্রুত। মানে কোথাও অসম নেই যে কোনো কোনো জায়গায় জোরে ঘুরে যাচ্ছে, কোথাও আস্তে, কিন্তু নয়, একটানা কন্টিনিউয়াস একই রকম স্পিড নিয়ে ঘোরে। অথচ আমরা বলি ঘড়ির কাঁটা সমবেগ সম্পন্ন নয়। যদি দেখা যায় যে এই কাঁটাটা, এই যে পথটা গেল 1 সেকেন্ড, এই দূরত্বটা ধরো 1 সেন্টিমিটার, তাহলে এইটুকুতে ওর দ্রুতি কত? 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে ও প্রত্যেকটা সেকেন্ডে 1 সেন্টিমিটার করেই পথ যাবে, কোনো সমস্যা এটা নেই। প্রত্যেক সেকেন্ডে 1 সেন্টিমিটার করে পথ যাওয়ার পরেও কেন ওর বেগ অসমবেগ? তার কারণ বেগ ভেক্টর রাশি, বেগের নির্দিষ্ট দিক আছে। যখন এখানে এই যে 12 থেকে 1-এর দিকে যাচ্ছে, তখন গতি যেদিকে, 3 থেকে 4-এ গেলে গতি অন্যদিকে, 6 থেকে 7-এর দিকে গেলে গতি দেখো 12-তে যাচ্ছে তার উল্টো দিকে, সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছে। অর্থাৎ এই ঘড়ি যেহেতু বৃত্তাকারে ঘুরছে, তাই প্রত্যেকটি পয়েন্টে এর অভিমুখ বদলে 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 যাচ্ছে। আর সেই জন্য ঘড়ির কাঁটা সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নয়। এক্ষেত্রে সমবেগ সম্পন্ন নয় মানে এক্ষেত্রেও কি গড় বেগ বার করতে পারবো? উত্তর হলো যে যদি প্রসঙ্গ আসে তখন সেগুলো ভাববো। আপাতত গড় দ্রুতি, গড় বেগ, সমদ্রুতি অসমদ্রুতি, সমবেগ অসমবেগ, ব্যাপারটা বোঝা গেছে। সমদ্রুতি মানে তার দ্রুতি কখনোই বদলায় না, প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ পথ যায়। সমবেগ মানে তার বেগ কখনোই বদলায় না, প্রত্যেক সেকেন্ডে একই দিকে একই পরিমাণ পথ যায়, দিকটাও বদলায় না। অসমদ্রুতি মানে হলো বিভিন্ন সেকেন্ডে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে। অসম বেগ, এখানে দুটো অপশানস আছে। এক, বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, ব্যাস কোনো কথা নেই, ফলে অসমবেগ হয়ে যাবে। আর 2, প্রত্যেক সেকেন্ডে সমান পরিমাণ পথ গেলেও আগামাগা পথে চলে বা বৃত্তাকারে চলে, গতির অভিমুখ বদলায়, তা হলো অসমবেগ। তাহলে অসমবেগ হতে গেলে দুটো ক্রাইটেরিয়া আছে, মানের দিক থেকে আর অভিমুখের দিক থেকে। যেহেতু সরণ শূন্য হতে পারে, তাই গড় বেগ শূন্য হওয়া সম্ভব। দূরত্ব যেহেতু শূন্য হতে পারে না, তাই গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। আবারও আগের মতো কথা বলবো, দ্রুতি এবং বেগের পার্থক্য তোমরা চাইলে বই থেকে পড়তে পারো, ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, বাট নট ইম্পর্টেন্ট ফর ক্লাস 11। ওকে, এবারে আমরা পড়ব ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন এই দুটিও গতীয় রাশি, গতিশীল বস্তুর অন্যতম গতীয় রাশি এটা। এই ত্বরণ ও মন্দন কখন দেখা যায়? যখন বেগ বদলায়, অর্থাৎ অসম বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ ও মন্দন কথাটি আসে। সাধারণভাবে কথা হলো ত্বরণ, এটাই মূল রাশি। ত্বরণ মানে হলো বেগ পরিবর্তন বাই সময়। তাহলে সংজ্ঞা কি হবে? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। গতিশীল কণার বেগ যদি সময়ের সাপেক্ষে বদলে যায়, তখন 1 সেকেন্ডে কতটা বেগ বদলালো তাকে আমরা বলবো ত্বরণ। এখন দেখো, বেগের পরিবর্তনের ক্ষেত্রে আমি যখন পরিবর্তন বার করব, আমাকে যেটা করতে হবে কি, প্রথমে একটা বেগ আছে, কিছুক্ষণ পরে অন্য একটা বেগ হলো, সেগুলোকে বিয়োগ করতে হবে।
আর যখনই আমি বিয়োগ করব তখন বিয়োগফল প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। দেখো মনে করো একটি কণার বেগ একদম শুরুতেই যখন সময়টা 0 সেকেন্ড তখন ছিল 10 মিটার পার সেকেন্ড, আর যখন সময়টা 5 সেকেন্ড তখন হলো 20 মিটার পার সেকেন্ড। তার মানে কণার বেগ বেড়েছে, ফলে ত্বরণ কত? আমি এখান থেকে যখন ক্যালকুলেট করব ত্বরণ আসবে, দেখো বেগের পরিবর্তন সেটা কত? 10 থেকে 20 মানে 20 বিয়োগ 10, 10 থেকে বেড়ে 20 হয়েছে, তাহলে কত বেড়েছে? 20 মাইনাস 10 ডিভাইডেড বাই সময় কতটা? 0 থেকে 5 সেকেন্ড মানে 5 মাইনাস 0। তো দেখো 20 বিয়োগ 10 মানে 10, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, ত্বরণ হচ্ছে 2 একক। এখন যদি এরকম হতো t ইকুয়াল টু 0 সময়ে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, t ইকুয়াল টু 5 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড, হতেই পারে। একটা গাড়ি জোরে চলছিল, ব্রেক কষে থামবে, যে মুহূর্তে ব্রেক কষলো সেই মুহূর্তে আমি ঘড়ি দেখলাম, হয়তো তার বেগ ধীরে ধীরে কমছে। আমি ধরলাম প্রথমে তার বেগ ছিল 20, এখন হলো 10। হ্যাঁ, ত্বরণ কত? 20 থেকে 10 হয়েছে, তাহলে অন্তিম কত? না অন্তিম 10, প্রাথমিক 20 বাই 5 মাইনাস কত হচ্ছে? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, -2 একক। তাহলে ত্বরণের চিহ্ন প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এবং এটুকু স্পষ্ট ত্বরণের চিহ্ন প্লাস হবে তখনই যখন বেগ বাড়ছে, দেখো, আর মাইনাস হবে যখন বেগ কমছে। এইটাকে মাথায় রেখে ত্বরণের সঙ্গে সঙ্গে মন্দন বলে আরো একটা রাশিকে ডিফাইন করা হলো। বলা হলো বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ, আর বেগ হ্রাসের হার হলো মন্দন। যখন আমাকে বলবে বেগ হ্রাসের হার, তখন আমি কি করব? তখন 20 থেকে 10 বিয়োগ করতাম, তখন আর মাইনাস চিহ্ন আসতো না। কিন্তু আমি এটা যেটা করেছি, এখানে ত্বরণই বার করেছি, অন্তিম থেকে প্রাথমিক বেগ বিয়োগ করেছি। সুতরাং আমরা যখনই অঙ্ক করব আমরা ত্বরণ বার করব, অন্তিম থেকে প্রাথমিক বেগ বিয়োগ করব। যদি দেখি মাইনাস চিহ্ন আসছে তাহলে বুঝবো ওটা ত্বরণ নয়, ওটা মন্দন। মানে যখন উত্তর লিখবো, আমি যদি এই প্রশ্নের উত্তরে লিখতাম তাহলে লিখতাম কণার ত্বরণ -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, একদম সঠিক, 100% নাম্বার। কিংবা a সমান -2 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়ার পরেও আমি যদি উত্তরে লিখি মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলেও পারফেক্ট। ঠিক আছে, দেখো ত্বরণের বেলা মাইনাসটা রেখেছি, মন্দনে কিন্তু মাইনাস রাখিনি, কারণ মাইনাস ত্বরণ ইকুয়াল টু মন্দন। মাইনাসটা নিয়ে নিলে তখন মন্দন, তার আগে নয়। ক্লিয়ার? বোঝা গেল? এবং একক তো বলেই ফেলেছি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেননা এই বেগের এককে মিটার পার সেকেন্ড আছে, তাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ফুট পার সেকেন্ড স্কয়ার। মাত্রা কি হবে? না বেগের মাত্রা ছিল lt টু দি পাওয়ার -1, তাকে আবার t দিয়ে ভাগ করছি, তাহলে lt টু দি পাওয়ার -2। এই হলো ত্বরণ বা মন্দনের মাত্রা। তাহলে ত্বরণের এককে সেকেন্ড স্কয়ার আছে, সেকেন্ড স্কয়ার আছে মানে সেকেন্ড দুবার ব্যবহার করা হয়েছে। কেন দুবার? না একবার বেগের পরিবর্তন বোঝাবার জন্য, অর্থাৎ দূরত্ব কি হারে বদলাচ্ছে বোঝানোর জন্য, আর একবার সময় দিয়ে ভাগ করেছি, সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার বোঝার জন্য, 1 সেকেন্ডে কতটা বেগ বদলাচ্ছে। তাহলে ত্বরণ কিংবা মন্দনের এককে সেকেন্ড কটা দুবার ব্যবহার করা হয়, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি, একটু আগেই বুঝিয়ে দিয়েছি কেন বলি। তাহলে এই হলো ত্বরণ এবং মন্দন। তাহলে আমরা মোট 6টা রাশি বললাম, 3 ধরনের। প্রথমে হচ্ছে দূরত্ব আর সরণ, যেখানে বোঝা যাবে যে কণাটা কতটা সরে গেছে। দ্বিতীয় হচ্ছে দ্রুতি আর বেগ, যেখানে বোঝা যাবে যে প্রত্যেক সেকেন্ডে কতটা করে সরেছে। আর তারপরে ত্বরণ ও মন্দন, যেখানে বোঝা যাবে যে বেগ যদি বাড়ে বা কমে তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটা করে বেগ বেড়েছে অথবা কমেছে। এই গতি ও রাশি নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। পরের ভিডিও আগামীকাল 8 PM